হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বৃত্তত্ব কোর্স সিরিজের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে মূলত আমরা বৃত্ত চ্যাপ্টারের উপর আরও গুরুত্বপূর্ণ কয়েকটি কনসেপ্ট দেখব, সাথে তুকর লেভেলের কিছু ম্যাথ দেখব, ঠিক আছে? সো আমি অবশ্যই বলবো এই ভিডিওগুলো দেখার আগে তুমি বৃত্ত চ্যাপ্টারটা একবার ভালোভাবে পড়ে আসবা। তুমি যদি না পড়ে আসো তখন কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে, কারণ এখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না, জাস্ট সূত্রগুলো দেখাই দিয়ে তুকর লেভেলের কিছু ম্যাথ করবো আর কি, ঠিক আছে? সো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। দেখো এই ম্যাথের মধ্যে আমাকে এখানে কি বলছে যে একটি বৃত্ত এক এককে মূলবিন্দুতে স্পর্শ করে এবং নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে যায়। তো আমি যদি এখানে একটু চিত্র অঙ্কন করি তখন তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, মানে বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের চিত্রটা দেখতে মূলত এরকম, মানে আমাকে এখানে এমন একটা বৃত্তের কথা বলছে যেই বৃত্তটা কি এক এককে টাচ করতেছে, একই সাথে এটা মূল বিন্দু দিয়ে যাইতেছে বা মূল বিন্দুতে টাচ করতেছে, এরকম একটা বৃত্তের কথা বলছে। কথা বুঝতে পারছো? তো আমাকে মূলত ওই বৃত্তটা সমীকরণ বের করার জন্য বলছে। এখন আমরা কি জানি, কোন একটা বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাদের তিনটা কন্ডিশনের মান বের করা লাগে। তুমি যদি আদর্শ ফরম্যাটে বের করতে চাও জিএফসি এর মান বের করতে হবে, আর তুমি যদি x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল r স্কোয়ার এই ফরম্যাটে বের করতে চাও তখন তোমাকে hk এবং r এর মান বের করা লাগবে। সো তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে এটা করতে পারবা, কোনো সমস্যা নেই। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু আদর্শ ফরম্যাট ধরে কাজ করি, তো আমরা আগে কি করব, এখানে বৃত্তের সমীকরণটা ধরে নিব। আমরা ধরে নিতেছি বৃত্তের সমীকরণ কি x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কি 0। এটাকে আমি এক নং সমীকরণ ধরতেছি। এখন আমার মেইন টার্গেট কি, আমি যদি কোনোভাবে এখান থেকে জি এর মান, এফ এর মান এবং সি এর মান বের করতে পারি তখনই কিন্তু আমাদের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। সো জি এর মান, এফ এর মান, সি এর মান আমরা কীভাবে বের করব, বের করার জন্য আমাদের প্রশ্নে কিছু ডাটা দেওয়া আছে। দেখো এখানে আমাকে কি বলছে, এই বৃত্তটা কিন্তু এক এককে স্পর্শ করে। বৃত্তটা কী করে? এক এককে স্পর্শ করে। এখন আমরা তো এটা জানি, কোন একটা বৃত্ত যদি এক এককে স্পর্শ করে তখন কন্ডিশন কি, জি স্কোয়ার ইকুয়াল সি। কন্ডিশন কি, জি স্কোয়ার ইকুয়াল সি, এটা আমরা জানি। আবার দেখো এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে যে এই বৃত্তটা মূল বিন্দুতে টাচ করে বা মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। কোন একটা বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে অতিক্রম করে তখন আমরা একটা কন্ডিশন জানতাম বৃত্তের ক্ষেত্রে, এটা আমি গত ভিডিওতে বলে দিয়েছিলাম। কোন একটা বৃত্ত মূল বিন্দুগামী হলে সি এর মান 0। কোনো বৃত্ত মূলবিন্দুগামী হলে কি, সি এর মান 0। এখন দেখো সি এর মান যেহেতু আমি 0 জানি, জি স্কোয়ার ইকুয়াল আবার যেহেতু সি, সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারবো, জি স্কোয়ার ইকুয়াল 0। দ্যাট মিনস জি ইকুয়াল 0। এই দুইটা ক্লিয়ার? আমি কিন্তু জি এর মান এবং সি এর মান অলরেডি বের করে ফেলছি, শুধু আমার এফ এর মান বের করতে পারলেই ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। সো এফ এর মানটা আমরা কীভাবে বের করব, এফ এর মান বের করার জন্য দেখো প্রশ্নে আরেকটা কন্ডিশন বলে দিছে। কি কন্ডিশন? এই যে বৃত্তটা আমি ধরে নিলাম 1 নং বৃত্ত, এই বৃত্তটা কিন্তু 1,3 বিন্দু দিয়ে যায়। এখন কোন একটা রেখা যদি কোন একটা বিন্দু দিয়ে যায় বা বিন্দু দিয়ে অতিক্রম করে তখন কিন্তু ওই বিন্দুটা ওই রেখার সমীকরণটাকে সিদ্ধ করে, মানে এই বিন্দুটা ইচ্ছা করলে আমি এই সমীকরণটার মধ্যে বসাইতে পারবো। তো এই বিন্দুটা যদি আমি এই সমীকরণের মধ্যে বসাই, x এর পরিবর্তে বসাবো আমরা 1, y এর পরিবর্তে বসাবো কত, 3। বসাইলে কীরকম আসবে, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এই পোর্শনটার মধ্যে x এর পরিবর্তে আমি 1 বসাবো, ঠিক আছে, কিন্তু জি এর মান তো আসলে আমি 0 জানি। তো জি এর মান যদি এখানে সরাসরি 0 বসাই দিই এই পুরো টার্মটা হয়ে যাবে 0। এফ এর মান আমি যদি 3 বসাই, 3 আর 2 ক্যালকুলেশন করলে 6f, আর এখানে সি এর মান তো 0 আমি জানি, বসাই দিলাম ইকুয়াল কত, 0। আলটিমেটলি এখানে কি আসতেছে, এখানে দেখো তো 1 আর 9 মানে কি 10 প্লাস 6f ইকুয়াল কি 0। সুতরাং এফ ইকুয়াল আমরা কত বলতে পারবো, এখানে মাইনাসের 5/3। এফ এর মান আমরা কত বলতে পারবো, মাইনাসের 5/3। দেখো তো জি এর মান আমরা বের করলাম, এফ এর মান বের করলাম, সি এর মান বের করলাম। এই জি এফ সি এর মান আমরা যদি 1 নং সমীকরণে বসাই দিই তখনই আমাদের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। সুতরাং 1 নং সমীকরণে যদি আমাদের বসাইলে আমাদের সমীকরণটা দেখতে কীরকম আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10/3y ইকুয়াল কি 0। আমাদের এই ম্যাথের সমাধান এটাই।
আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। সো চলো আমরা নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা অনেকবার বোর্ড পরীক্ষার মধ্যে আসছে, অ্যাডমিশনে অনেকবার আসছে। এখানে আসলে x = 0, y = 0, x = a এমন তিনটা রেখা নিয়ে আমরা কাজ করতেছি। এখানে এর পরিবর্তে যে কোনো কিছু থাকতে পারে আর কি, কথা বুঝতে পারছো? বা এখানে x = 0, y = 0 বাদে, মানে x = 0 এবং y = 0 বাদে অন্য যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। তোমরা যদি এই ম্যাথটা বুঝো তখন যে কোনো ম্যাথই পারবা আর কি, ঠিক আছে। সো চলো আমরা ম্যাথটা শুরু করি। তো আমাকে এখানে কি বলছে, কোন একটা বৃত্ত তিনটা রেখাকে টাচ করে বা তিনটা রেখাকে স্পর্শ করে। এখানে একটা রেখা x = 0 বলে দিছে, আরেকটা রেখা বলছে y = 0 এবং আরেকটা রেখা কি বলছে x = a, ঠিক আছে। এমন তিনটা রেখাকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ আমাকে বের করার জন্য বলছে, কথা বুঝতে পারছো? তো এরূপ বৃত্তের সমীকরণ বের করতে গেলে আগে তোমার এই তিনটা রেখার চিত্র অঙ্কন করা লাগবে। চিত্র অঙ্কন না করলে তুমি এটা পারবে না। এই ম্যাথের 90% চিত্র আর 10% জাস্ট তোমার ম্যাথ, কথা ক্লিয়ার? তো এই ম্যাথের চিত্রগুলো অঙ্কন করার জন্য, মানে এই ম্যাথটা করার জন্য আমার চিত্র অঙ্কন করা লাগবে। চিত্র বলতে কি, x = 0 এটা কোন ধরনের রেখা, y = 0 এটা কোন ধরনের রেখা, x = a এটা কোন ধরনের রেখা, এই রেখাগুলো আমার আগে আইডেন্টিফাই করা লাগবে। এখন আমরা কিন্তু জানি x = 0 মানে কিন্তু y অক্ষের সমীকরণ, আর y = 0 মানে কি x অক্ষের সমীকরণ, আর x = a মানে কি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, y অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ। সো আমি আগে যদি এই চিত্রটা অঙ্কন করি তখন চিত্রটা দেখতে কীরকম হবে দেখো। আচ্ছা দেখো মোটামুটি হয়েছে। কি বলছে আমাকে এখানে, এমন একটা বৃত্ত, যেই বৃত্তটা মূলত কি, এই যে এই রেখা মূলত কি, এটা তো y অক্ষ, y অক্ষ মানে x = 0, এই x = 0 রেখা মূলত এইটা, ঠিক আছে। এটা x অক্ষ মানে কি y = 0, এই রেখার সমীকরণ এটা। আর এটা যেহেতু y অক্ষের সমান্তরাল রেখা, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি x = a, এই যে এইটা। এই তিনটা সমীকরণ প্রশ্ন তোমাকে বলে দিছে। সো তোমাকে কি বলছে, এমন একটা বৃত্তের সমীকরণ, এমন বৃত্তের সমীকরণ বের করো যেই বৃত্তটা আসলে একই সাথে এই রেখা এবং এই রেখা, এই তিনটা রেখাকে টাচ করে, কথা বুঝতে পারছো? সো তিনটা রেখাকে টাচ করে এমন বৃত্ত আসলে দুইটা সম্ভব। কয়টা সম্ভব? দুইটা সম্ভব। কীভাবে দুইটা সম্ভব? একটা দেখো উপরের দিকে টাচ করতেছে, যদি আমি বলি যে এই রেখারে এই পজিশনে, এই রেখাকে এই পজিশনে আর এই রেখাকে এই পজিশনে টাচ করতেছে, এমন একটা বৃত্ত। আরেকটা বৃত্ত যদি আমি নিচের দিকে এইভাবে চিন্তা করি, নিচের দিকে চিন্তা করলে কিন্তু আমরা বলতে পারবো এই রেখা এবং এই রেখা, এই দুইটা রেখাকেই টাচ করতেছে। মানে এরকম বৃত্ত কয়টা সম্ভব? দুইটা সম্ভব। একটা উপরের দিকে টাচ করলে, আরেকটা কি নিচের দিকে টাচ করলে, কথা বুঝতে পারছো? তো এখানে মূলত আমাদের দুইটা রেখার সমীকরণ বের করতে হবে, এটা আশা করি সবাই বুঝতে পারছো। তো তুমি দুইটা রেখার সমীকরণ কিভাবে বের করবা? বের করার জন্য আমাদের একটু সরল রেখার বেসিক লাগবে। দুইটা বৃত্ত অঙ্কন করা কমপ্লিট। তো দেখো আমাকে যেহেতু বলে দিছে এই রেখাটার, এই যে এই রেখাটার সমীকরণ যেহেতু x = a, সুতরাং আমরা কিন্তু বলতে পারবো এখান থেকে এতটুকুর দূরত্ব a, এখান থেকে এতটুকুর দূরত্ব কি a, এটা তো ক্লিয়ার। y অক্ষের সমান্তরাল রেখা মানে কি, এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর ভুজের মান সেম, প্রত্যেকটা বিন্দুর ভুজের মান কি সেম। তো এই ভুজের মানটা কত, যেই মানটা দেওয়া থাকবে এখানে সেইটা x = a,
কথা বুঝতে পারছো? মানে আলটিমেটলি আমি বলতে পারবো ওয়াই অক্ষ থেকে এই রেখার দূরত্ব অলওয়েজ সবসময় কি থাকবে, এ থাকবে। কথা ক্লিয়ার? তো আমাদের বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাদের কী কী লাগে? তুমি যদি কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারো তখন কি তুমি বৃত্তের সমীকরণটা বের করতে পারবে না? হ্যাঁ পারবা। অথবা তুমি যদি জিএফসির মান বের করতে পারো তখন তুমি জিএফসির মান বের করার মাধ্যমে কিন্তু তুমি সমীকরণ বের করতে পারবা। ঠিক আছে? তো এখান থেকে দেখি তো আমরা আগে কোনোভাবে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারি কি না। যদি ব্যাসার্ধ বের করতে পারি এবং কেন্দ্র যদি বের করতে পারি তখন তো আমরা আসলে আমরা ম্যাথটা করতে পারবো, তাই না? তো কেন্দ্র ব্যাসার্ধ তুমি কীভাবে বের করবা? দেখো এখানে যে আমি দৈর্ঘ্যটা বললাম এ, এই এ কিন্তু আবার বৃত্তের ব্যাস। এই এটা কি বৃত্তের ব্যাস বলতে পারবো না? এতটুকুর দৈর্ঘ্য যদি এ হয় এতটুকুর দৈর্ঘ্য তো এই হবে। সিমিলারভাবে এতটুকুর দৈর্ঘ্য কী হবে? এই কিন্তু হবে। ক্লিয়ার? এটা আশা করি বুঝতে পারছো। মানে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে আমরা কী বলতে পারবো? বৃত্তের ব্যাস। আর বৃত্তের ব্যাস সবসময় এই ক্ষেত্রে। তো বৃত্তের ব্যাস যেহেতু এ, এখান থেকে আমরা ব্যাসার্ধ বলতে পারবো না? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক এ/2। বুঝতে পারছি? এখন আমার কেন্দ্র দরকার। এই বৃত্তটার ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো, এই বৃত্তটা কিন্তু এক্স অক্ষকে টাচ করতেছে আবার ওয়াই অক্ষকে টাচ করতেছে। আমি তোমাদের গত আরেকটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম যে কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধ কোটির পরমাণু সমান, আর উভয় অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ ভুজের পরমাণু সমান। আর যদি উভয় অক্ষকে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধ কী হয়? ভুজের পরমাণু সমান, কোটির পরমাণু সমান। দ্যাট মিন্স ওই ক্ষেত্রে মানে একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তখন তার কেন্দ্রের ভুজ এবং কোটির মান সেম। চিহ্ন যে কোনো কিছু হতে পারে, মান সবসময় কী হবে? সেম হবে। আর এই মানটা সবসময় ব্যাসার্ধের সমান। সবসময় কি? ব্যাসার্ধের সমান। এটা আমি গত ভিডিওতে বলে দিয়েছিলাম। তো এখান থেকে আমি কি বলতে পারবো? দেখো এটা যেহেতু কেন্দ্র, এই কেন্দ্রটা মানে কি? এটা যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটাকেই টাচ করছে, সো আমরা বলতে পারবো এতটুকু এবং এতটুকু এই দুইটা দৈর্ঘ্য কি সমান, কারণ এই দুইটাই মূলত বৃত্তের ব্যাসার্ধ। এই দুইটাই মূলত কি? বৃত্তের ব্যাসার্ধ। আর এটা যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গেছে আবার ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর গেছে, সুতরাং এই যে কেন্দ্র, এই কেন্দ্রের স্থানাঙ্কটা আমরা কি বলতে পারবো? a/2, a/2। বুঝতে পারছো নাকি বুঝো নাই? একটা বৃত্ত যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে টাচ করে তখন তার কেন্দ্রের স্থানাঙ্ক কি? ব্যাসার্ধের মানের সমান হয়ে যায়। মানে কেন্দ্রের ভুজ ব্যাসার্ধের সমান হবে, কেন্দ্রের কোটি ব্যাসার্ধের সমান হবে। চিহ্ন যে কোনো কিছু হতে পারে, চিহ্ন আসলে ডিরেকশন অনুযায়ী চেঞ্জ হয়, কিন্তু মান সবসময় ব্যাসার্ধের সমানই থাকবে। দেখো a/2 দুইটাই কি ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধের মান তো আমরা a/2 পাইছি, তাই না? তো এখানে পজিটিভ a/2 আমি কেন দিলাম? কারণ দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুটা মূলত বৃত্তের কেন্দ্র। আর এই কেন্দ্রের স্থানাঙ্কটা তুমি কিভাবে পাবা? এক্স অক্ষের ধনাত্মক দিক এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর গেলে। কিন্তু নিচের যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র তুমি কিভাবে পাবা? এই বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর যাবা, ঠিক আছে, কিন্তু ওয়াই অক্ষের কিন্তু নেগেটিভ দিক বরাবর যাওয়া লাগবে। এই জন্য এই বৃত্তের কেন্দ্রটা হয়ে যাবে কি? a/2, -a/2। বুঝতে পারছো? মানে আমি কেন্দ্র এখানে দুইটা পাবো, এই জন্যই মূলত বৃত্তের সমীকরণ এখানে দুইটা সম্ভব। ব্যাসার্ধ আসলে এখানে একটাই, ব্যাসার্ধ তো সেম থাকবে। কেন্দ্র কত পাইলাম আমি? কেন্দ্রের ভুজ a/2 পাইছি, আর কোটি পাইছি একবার +a/2 একবার -a/2। এই জন্য আমরা কি বলতে পারবো? কেন্দ্রের স্থানাঙ্ক কত? a/2, +-a/2। তো দেখো বৃত্তের ব্যাসার্ধ আমরা জানলাম, কেন্দ্র আমরা জানলাম, সমীকরণ আমরা কি জানি? যদি ব্যাসার্ধ এবং কেন্দ্র জানা থাকে সমীকরণের ফরম্যাটটা কি? x - h² প্লাস y - k² ইকুয়াল a² r² যেটাই বলো। আমাদের সমীকরণ এটাই। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এরপর আরেকটা ম্যাথ দেখো, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা আমাকে কি বলছে দেখো, ABC বিন্দু, মানে ABC তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু কোন একটা বৃত্তের উপরস্থ, কোন একটা, এই যে এখানে তিনটা বিন্দু আমাকে বলে দিচ্ছে, এই তিনটা বিন্দু কি কোন একটা বৃত্তের উপরে অবস্থিত, কোন একটা বৃত্তের উপর অবস্থিত। বলছে বৃত্তের কেন্দ্র আর ত্রিভুজ ABC এর ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। বৃত্তের কেন্দ্র এবং ত্রিভুজ ABC এর ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তো তোমাকে বলে দিছি কি, আমি একটু চিত্র অঙ্কন করি। সাপোজ এটা একটা বৃত্ত,
বৃত্তের উপর তোমার কাছে 3টা বিন্দু আছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, আর সাপোজ আমি ধরে নিলাম এটা একটা বিন্দু। তো এই 3টা বিন্দু মূলত বৃত্তের উপরস্থ। 3টা বিন্দু যদি আমার জানা থাকে আমি তো বৃত্তের সমীকরণ এখান থেকে বের করতে পারবো, আর সমীকরণ যদি বের করতে পারি দ্যাট মিনস আমি কেন্দ্রের মান বের করতে পারবো বৃত্তের। কথা ক্লিয়ার? বুঝলাম এটা। এখন আমাকে তো আসলে কেন্দ্রের মান বের করার জন্য বলে নাই, আমাকে তো অন্য কিছু বের করতে বলছে। কি বের করতে বলছে? আমাকে তো বলছে যে বৃত্তের যে কেন্দ্র, এই যে বৃত্তের যে কেন্দ্র এটা সি, এবং এই 3টা বিন্দু দ্বারা তুমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করো, সাপোজ এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এই 3টা বিন্দু দ্বারা তুমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করো, এই ত্রিভুজের কিন্তু একটা ভরকেন্দ্র আছে। এখন ত্রিভুজের ভরকেন্দ্র কীভাবে নির্ণয় করা লাগে এটা তোমরা সরলরেখা চ্যাপ্টারে পড়ছো, ঠিক আছে? তো ত্রিভুজের ভরকেন্দ্রটা আমি সাপোজ ধরে নিছি এখানে, কত ধরে নিছি? আমার চিত্র যদি অ্যাকুরেট হয় নাই, তো চিত্রের মানে আমি ভরকেন্দ্র যদি এখানে ধরে নিই, ভরকেন্দ্রকে আসলে জি দিয়ে প্রকাশ করা হয়। তো তোমাকে মূলত জি এবং সি এদের মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য বলছে। কথা বুঝছো নাকি বুঝো নাই? কি বলছে এখানে দেখো, বৃত্তের কেন্দ্র এবং ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করো। তো তোমার আগে কি করা লাগবে? ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করা লাগবে। আগে আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বের করে ফেলি। ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কিভাবে বের করি? আশা করি সবার মনে আছে। ভরকেন্দ্রের বোঝ হবে কি, যেই বিন্দুগুলা দিয়ে ত্রিভুজটা গঠিত হচ্ছে এই বিন্দুগুলার গড়, এই বিন্দুগুলার কি গড়। গড় কীভাবে বের করব? এই 3টা ভুজকে যোগ করে 3 দিয়ে ভাগ করব। যোগ করলে কীরকম আসবে? এখানে 5 মাইনাসের 2 1 ডিভাইড বাই 3 কমা 3 প্লাস 0 প্লাস 1 ডিভাইড বাই 3। তো আলটিমেটলি তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে কী পাবা? 5 আর 1 6, 6 থেকে তুমি 2 বাদ দিলে 4, মানে 4/3 কমা 4/3। এটা পাইছো তুমি ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ভরকেন্দ্রের স্থানাঙ্ক তো আমরা পাইলাম, কিন্তু আমরা কি বৃত্তের কেন্দ্র জানি? বৃত্তের কেন্দ্র তো আমি জানি না। তো বৃত্তের কেন্দ্র বের করবো কীভাবে? বৃত্তের সমীকরণটা যদি আমরা বের করতে পারি তখন কিন্তু বৃত্তের কেন্দ্রটা আমরা বের করতে পারবো। কথা বুঝতে পারছো নাকি বুঝো নাই? তো বৃত্তের সমীকরণ তো আসলে আমি জানি না। তো বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাদের কয়টা ডাটা লাগে বা কয়টার মান বের করা লাগে? 3টা রাশির মান বের করতে হয়, জিএফসি অথবা এইচকে আর। তো আমরা সবসময় যেহেতু জিএফসি এর মাধ্যমে করি, আমরা বৃত্তের সমীকরণটা কি ধরে নিব? বৃত্তের সমীকরণটাকে আমরা ধরে নিই যে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কি 0। এটাকে আমরা বৃত্তের সমীকরণ ধরে নিলাম। এই যে বৃত্তটা, এই বৃত্তটা কিন্তু 5,3 বিন্দুগামী, আবার -2,0 বিন্দুগামী, আবার 1,1 বিন্দুগামী। কেন? কারণ প্রশ্নে আমাকে বলে দিয়েছে এই 3টা বিন্দু বৃত্তের উপরস্থ। দ্যাট মিনস কি, এই বৃত্তটা এই 3টা বিন্দু দিয়ে যায় আর কি, ঠিক আছে? তো আমি কি করতে পারবো? 5,3 বিন্দু এখানে বসাইতে পারবো, -2,0 এখানে বসাইতে পারবো, 1,1 এখানে বসাইতে পারবো, ঠিক আছে? তো আমি যদি বলি যে 1 নং যে বৃত্তটা, এই 1 নং বৃত্তটা 5,3 বিন্দুগামী। তো 1 নং বৃত্তটা যদি 5,3 বিন্দুগামী হয়, এই 5,3 বিন্দু এখানে বসাইতে পারবো। যদি এখানে আমি নিয়ে বসাই, কি লিখতে পারবো? এখানে 5 এর উপর স্কোয়ার মানে 25, 3 এর উপর স্কোয়ার মানে 9, 5 আর 2 গুণ দিলে 10g 6f প্লাস c ইকুয়াল কি 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? 10g প্লাস 6f প্লাস c সমান এইটার এটা যোগ দিলে কত? 34, ওই পাশে গেলে -34। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম, ঠিক আছে? আবার দেখো, এই 1 নং বৃত্তটা কিন্তু -2,0 বিন্দুগামী। তো 1 নং বৃত্তটা যেহেতু -2,0 বিন্দুগামী, -2,0 বিন্দুটা যদি এখানে নিয়ে বসাই, আমি কি লিখতে পারবো? -2 এর উপর স্কোয়ার মানে 4 প্লাস 0 মাইনাস এই x এর পরিবর্তে তুমি যদি -2 বসাও, 2 দুগুণে 4, -4 আর g গুণ থাকার কারণে -4g প্লাস 0 ইন্টু f প্লাস c ইকুয়াল কি 0, ঠিক আছে? তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমি কি লিখতে পারবো? -4g প্লাস 0 ইন্টু f প্লাস c সমান এই 4 ওই পাশে গেলে -4। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরলাম। আবার কি বলছে? এই যে এই বৃত্তটা কোন বিন্দুগামী? 1,1 বিন্দুগামী। তো এই 1,1 বিন্দুটা তুমি যদি এখানে বসাও, 1 এর উপর স্কোয়ার মানে 1, 1 এর উপর স্কোয়ার মানে 1, এখানে থাকবে 2g প্লাস 2f প্লাস c ইকুয়াল কি 0। দ্যাট মিনস
2g প্লাস 2f প্লাস c সমান -2। এটাকে আমরা 4 নং সমীকরণ ধরলাম। ঠিক আছে, তো আমরা যদি এই যে 2 3 4 এই যে তিনটা সমীকরণ পাইলাম, এই তিনটা সমীকরণ যদি আমি সলভ করি, এই সলভ করলে কিন্তু আমরা GFC এই তিনটার মান পেয়ে যাব। সো ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে সলভ করে এটা তো আশা করি সবাই জানো। যদি না জানো, কাজী রাকিবুল ভাইয়ের ভিডিও দেখবা, ইউটিউবে আছে, তো ওইটা আসলে তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, তো আমি ডিরেক্ট সলভ করতেছি আর কি। আমার এখানে ক্যালকুলেটর থাকলে আমি অবশ্যই দেখাই দিতাম। টু টু 1 -2 -4 0 1 -4 10 6 1 -34। তারা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে জি এর মান পাইতেছি 9, এফ এর মান -26 আর সি এর মান কত 32। ঠিক আছে, আশা করি এই তিনটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবা। ঠিক আছে, জিএফসি এর মান তো আমরা পেয়ে গেছি, বাট আমাদের কি জিএফসি দরকার নাকি কেন্দ্র দরকার? কেন্দ্র বের করলে তুমি যদি মনে করো এখান থেকে আগে সমীকরণ বের করার পর কেন্দ্র বের করবা, বের করতে পারো। অথবা সরাসরি তো আমরা জানি কেন্দ্রের স্থানাঙ্ক মানে কি, কেন্দ্র মানে তো আসলে -g -f। এই যে বৃত্তটা সমীকরণ আমরা ধরে নিলাম, এই বৃত্তের কেন্দ্র মানে কি -g -f না? তো আমি তো এখান থেকে জি এবং এফ এর মান পেয়ে গেছি। জি এবং এফ এর মান যদি পেয়ে যাই, -g -f এর মান তো বের করা পানি ভাত। তো -g আর -f যদি লিখি, -g আর -f এর স্থানাঙ্ক কি হবে? -g এর মান হবে -9 আর f এর স্থানাঙ্ক কত হবে? এত। ঠিক আছে, সো আমি জি এর মান জি এর মান তো আমি আগেই বের করে ফেলছিলাম। জি এর যে স্থানাঙ্কটা, ভরকেন্দ্রের স্থানাঙ্ক ত্রিভুজ এবিসি এর, আর এখান থেকে আমি সি এর মানটা বের করলাম, কেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে, তো সি এর স্থানাঙ্ক বের করলাম, আমি জি এর স্থানাঙ্ক বের করলাম। আমাকে কি বলছে? বৃত্তের কেন্দ্র আর ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, মানে জি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিনস জিসি। জিসি সমান তুমি কি বলতে পারবা? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি? ভুজ দ্বয়ান্তর হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ান্তর হোল স্কয়ার। তো ক্যালকুলেশন করলে তুমি মান পেয়ে যাবে আর কি। ভুজের জি এর মান আমরা কত পাইছিলাম? 4/3, 4/3। তো এখানে কি বসাবা? 4/3 -7 প্লাস 9 হোল স্কয়ার প্লাস 4/3 -26 হোল স্কয়ার। জাস্ট এটা ক্যালকুলেটরে উঠাইলেই তুমি মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের মধ্যবর্তী দূরত্বটা পেয়ে যাবো আর কি। আমি একটু ক্যালকুলেটরে উঠাই, দেখি কত আসে। √4 / 3 প্লাস 9 হোল স্কয়ার প্লাস 4/3 -26 হোল স্কয়ার। তো এখানে দশমিক আসতেছে আর কি, তো সমস্যা নেই, দশমিক আসলে দশমিকই লিখবা। আনসার আসতেছে আমার 26.74। ঠিক আছে, বিভিন্ন কনসেপ্ট বুকের মধ্যে দেখবা এটা দশমিক আকারেই আনসারটা দেওয়া আছে। আর তুমি যদি ভগ্ন সহকারে রাখতে পারো, ভগ্ন সহকারে আসলে ভগ্নাংশ দিবা, সমস্যা নেই। আমার এখানে দশমিক আসতেছে, যার ধরুন আমি দশমিকই রাখতেছি আর কি। ঠিক আছে, সো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আর তাছাড়া এটা তুমি দেখো বিগত বছরের মধ্যে একবার আসছে, বোটেক্সে আসছে এটা 17-18 সালে। এটা সম্ভবত একবার বুয়েটেও আসছিল, খেয়াল নাই আমার। দেখো এইটার একটা গুরুত্বপূর্ণ টপিক। কি টপিক? এতক্ষণ পর্যন্ত তো আমরা পড়লাম বৃত্ত যদি তিনটা বিন্দু দিয়ে অতিক্রম করে তখন সমীকরণ কিভাবে বের করে। একটু আগের যে ম্যাথটা লিখলাম, তিনটা বিন্দুগামী থাকলে সমীকরণ কিভাবে বের করবা? বৃত্তের সমীকরণ আগে ধরে নিবা, এই তিনটা বিন্দু বৃত্তের সমীকরণে বসালে তুমি তিনটা ইকুয়েশন পাবা। এই তিনটা ইকুয়েশন সলভ করলে বৃত্তের ইকুয়েশন পেয়ে যাবা। ঠিক আছে, কিন্তু এরকম তো থাকতেই পারে তোমার কাছে দুইটা বিন্দু বলে দিছে এবং বলে দিছে যে বৃত্তের কেন্দ্রটা অন্য একটা রেখার উপরস্থ। যদি এরকম দিয়ে দেই তখন তুমি বৃত্তের সমীকরণ কীভাবে বের করবা? এই বৃত্তের সমীকরণটা আমরা বের করি। দেখো এখানে কি বলছে? এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট, মানে আমাদের যে বৃত্তটা, এই বৃত্তটার কেন্দ্র কোন রেখার উপর অবস্থিত? এই রেখার উপর অবস্থিত। একটা বৃত্ত 3, -2 এবং -2, 0 বিন্দু দিয়ে অতিক্রম করে, মানে কি 3, -2 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং 2, -2, 0 বিন্দু দিয়ে অতিক্রম করে। আমাকে মূলত বৃত্তটার সমীকরণ বের করার জন্য বলছে। এই ম্যাথটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে এটা বোর্ড পরীক্ষার মধ্যে অনেকবার আসছিল, অ্যাডমিশনে মোটামুটি আসছে, কিন্তু আমি এখানে লিখি নাই আর কি।
তো এটা আমি সলভ করবো কীভাবে? তো আমার তো আসলে বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাদের কয়টা অজানা রাশির মান বের করা লাগে? 3টা অজানা রাশির মান, জি এফ সি অথবা কি এইচ কে আর। তো তুমি যেই ফরম্যাটে ইচ্ছা সেই ফরম্যাটে করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি জি এফ সি এর মাধ্যমে করি, সো আমি আগে কী করবো, বৃত্তের সমীকরণটা ধরে নিব। বৃত্তের সমীকরণ কী হবে দেখতে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কি 0। এটা মূলত আমরা বৃত্তের সমীকরণ 1 ধরে নিলাম। এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কিন্তু মাইনাসের জি মাইনাসের এফ। বৃত্তের কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ। এটা একটু মনে রাখো, একটু পরে আমাদের কাজে লাগবে। তো দেখো এই যে বৃত্তটা তোমাকে বলে দিচ্ছে না, এই বৃত্তটা 3, এবং -2, এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করতেছে। কোন একটা বৃত্ত যদি কোন একটা বিন্দু দিয়ে অতিক্রম করে, তখন আমরা কি করতে পারি, এই বিন্দুটা বৃত্তের সমীকরণে কিন্তু বসাইতে পারি। তো আমি কি লিখব, 1 নং যে বৃত্ত, এই 1 নং বৃত্তটা কোন বিন্দুগামী? 3, বিন্দুগামী। যদি 3, বিন্দুগামী হয়, 3, এখানে যদি আমি বসাই, কি লিখতে পারবো, 9 + 4 + 3 দুগুণে 6g - 4f + c = 0। দ্যাট মিন্স এখানে লিখতে পারবো আমি 6g - 4f + c সমান -13। এটাকে আমি 2 নং সমীকরণ ধরলাম। আবার এই যে বৃত্তটা 1 নং সমীকরণে আমি ধরলাম, এই বৃত্তটা কিন্তু -2, বিন্দুগামী। তো এই যে বৃত্তটা 1 নং যে বৃত্ত, এই 1 নং বৃত্তটা যদি -2, এই বিন্দুগামী হয়, তখন আমরা কি করতে পারবো, এই বিন্দুটা এখানে বসাইতে পারবো। বসাইলে এখানে কি আসবে, 4 + -4g 4 + 0 - 4g +0 * f + c = কি 0। দ্যাট মিনস এখানে লিখতে পারবো আমি কি, -4g + 0 * f + c সমান কত, -4। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরলাম। আবার আমাকে কি বলছে দেখো, আমরা তো এখানে আমাদের মেইন টার্গেট কি, জিএফসি এর মান বের করা। অজানা রাশি এখানে কয়টা, জিএফসি 3টা অজানা রাশি, কিন্তু এটা কিন্তু আমরা অবশ্যই সবাই জানা উচিত যে আমাদের অজানা রাশি যতটা থাকে তাদের মান বের করার জন্য ততটা ইকুয়েশন লাগে। আমাদের এখানে অজানা রাশি যেহেতু 3টা জিএফসি, এই জিএফসি এর মান বের করতে গেলে আমাদের 3টা সমীকরণ লাগবে। কয়টা সমীকরণ লাগবে? 3টা সমীকরণ। সো আমরা 3টা সমীকরণ কিভাবে বের করব? এখান থেকে তো অলরেডি আমরা 2টা সমীকরণ বের করছি জিএফসি সংক্রান্ত, যেটাকে আমরা 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ ধরে নিছি। আরেকটা সমীকরণ কোথা থেকে পাবো? আরেকটা সমীকরণ প্রশ্নে আরেকটা কন্ডিশন তো তোমাকে বলে দিছি। প্রশ্নে কি বলছে, যে এই যে কেন্দ্রটা, এই যে বৃত্তের কেন্দ্র -g, -f, এই কেন্দ্রটা কোন রেখার উপর অবস্থিত? 2x - y = 3, এই রেখার উপর অবস্থিত। কোন একটা বিন্দু যদি কোন একটা রেখার উপর অবস্থিত হয়, এই বিন্দুটা কি সরাসরি এখানে বসানো যায় না? বসাইতে পারবো কিন্তু আমরা। সো আমরা যদি বসাই দিই, কি লিখতে পারবো, -g, -f, এইটা কোন রেখার উপর অবস্থিত? 2x - y = 3, 2x - y = 3 রেখার উপরস্থ। তো এই বিন্দুটা যদি এই রেখার উপরস্থ, এই বিন্দুটা কিন্তু সরাসরি আমরা এখানে বসাইতে পারবো। যদি বসাই, -2g + 2f = 3। তো আমরা যদি একটু সাজাই লিখি, দেখো প্রত্যেকটা ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু জিএফসি এই ফরম্যাটে আছে। ক্যালকুলেটর সলভ করার ক্ষেত্রে তো আমাদের নির্দিষ্ট একটা সিকোয়েন্সে সাজানো লাগে, এটা তো সবাই আশা করি জানো। এই জন্য এখানে কিন্তু সি নাই। সি আমরা কীভাবে লিখব, 2g + 2f, সি যেহেতু নাই, এখানে আমি কিন্তু 0 * c সমান কত লিখতে পারি, 3। এটাকে আমরা 4 নং সমীকরণ ধরলাম। এইভাবে আমি কেন সাজাইলাম, এটা তোমাদের সমীকরণ সমাধানের ক্ষেত্রে জানা উচিত, এই জন্য আমি এখানে বলতেছি না বিস্তারিত। তো আমি তো এখানে 3টা ইকুয়েশন পাইলাম। দেখো, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, আর এটা একটা ইকুয়েশন। এই 3টা ইকুয়েশন যদি আমি সলভ করি, 2, 3, 4, এই 3টা ইকুয়েশন সলভ করলে মূলত আমরা কি পাবো, জি এর মান, এফ এর মান এবং সি এর মান পেয়ে যাবো। আমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি, কি আসে দেখি। এখানে আছে -2, 2, 0, 3, এখানে আছে 6, -4, 1, -13, এখানে -4, 0, 1, -4। ক্যালকুলেশন করলে দেখো আমার এখানে জি এর মান আসতেছে -1/2,
এফ এর মান আসতেছে 1 আর সি এর মান আসতেছে কত -6, ঠিক আছে। সো আমি জিএফসি এর মান পাইলাম, এই জিএফসি এর মানটা যদি আমি এই যে 1 নং সমীকরণ ধরে নিলাম, এই 1 নং সমীকরণে বসাই দিলেই মূলত কি আমাদের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। তো তুমি এখানে কি লিখবা, 1 নং সমীকরণে জিএফসি এর মান বসাইলে কীরকম আসবে, x² + y², জি এর মান মাইনাসের হাফ। তুমি যদি জি এর মান এখানে মাইনাসের হাফ বসাও, টোটো কাটাকাটি চলে যাবে, শুধু এখানে একটা মাইনাস থাকবে, মানে মাইনাসের x থাকবে, শুধু মাইনাসের x প্লাস এফ এর মান কত 1 বসালে এখানে কি থাকবে 2y, আর সি এর মান -6 ইকুয়াল কি 0, মানে আমাদের সমীকরণ এইটা। আশা করি সবাই বুঝতে পারছো এটা, ঠিক আছে। সো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই থাকবে। আশা করি সবাই এই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো বুঝতে পারছো। তোমরা যদি বুঝে থাকো, তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।